বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। 50 বছর বয়স হলো বাংলাদেশের স্বাধীনতার, এবং একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে। এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান আজকের এই দিনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। 10 দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা উদযাপিত হয়েছে, কিন্তু বিভিন্ন গণমাধ্যম আমরা নানাভাবে দেখার এবং বোঝার চেষ্টা করছি যে এই 50 বছরে বাংলাদেশের অর্জন কি, বাংলাদেশের ব্যর্থতা কি, বাংলাদেশের স্বাধীনতার অঙ্গীকার কী ছিল, স্বপ্ন কী ছিল, এবং সেখান থেকে বাংলাদেশ কত দূরে গিয়েছে, কত দূর পিছিয়েছে, এবং আজকে এই সময়টাতে দাঁড়িয়ে আমাদের নতুন করে কি কি অঙ্গীকার করতে হবে এবং সেই অঙ্গীকারগুলো পূরণের ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলো কি, সেটি আমরা বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করছি। কিন্তু 26শে মার্চে যখন আমরা কথা বলব, নিঃসন্দেহে আমাদেরকে স্মরণ করতে হবে 1971 সালের সেই বীর যোদ্ধাদের, যারা অস্ত্র হাতে দেশ মাতৃকার জন্য যুদ্ধ করেছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে আত্মাহুতি দিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে নানাভাবে নানান ত্যাগ স্বীকার করেছেন। এবং সেই অস্ত্র হাতে যোদ্ধাদের বাইরেও 7.5 কোটি বাঙালি আসলে নানাভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সম্পৃক্ত হয়ে গেছিল, যোদ্ধাদের সহায়তা করেছিলেন নানাভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাহস এবং সমর্থন জুগিয়েছিলেন। তাদের সকলকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, সেই সময়কার সেই মানুষগুলোকে, বিশেষ করে যোদ্ধাদেরকে। এবং সেই যোদ্ধাদের যারা অস্ত্র হাতে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন, তাদের দুজন আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, এবং আমার ডানে রয়েছেন আরেক বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান গোলাম মোস্তফা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা, এবং অভিনন্দন আপনাদের দুজনকেই। সো স্বাধীন বাংলাদেশের বয়স এখন 50, স্বাধীনতার 50তম বার্ষিকী আমরা উদযাপন করছি। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু আপনাদের অনুভূতি শুনতে চাই। আপনাদের অনেক সতীর্থ এখন নেই যারা আপনাদের সাথে যুদ্ধ করেছেন, আপনাদের অধীনে যারা যুদ্ধ করেছেন, অনেক রকমের স্বপ্ন, অনেক রকমের আকাঙ্ক্ষা। বয়স আপনাদের তখন খুব বেশি ছিল না, আমি জানি যে খুবই কম বয়স, 50 বছর আগে। হ্যাঁ, 50 বছর আগে। সো একটু শুনতে চাই জেনারেল হারুন, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে অনুভূতিটা কি আজকের দিনে এই 50 বছরে। ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই দিনে যেহেতু সুবর্ণ জয়ন্তী, আমি আমার দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন এই সুবর্ণ জয়ন্তীতে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে 50 বছর জীবিত থেকে এই সুবর্ণ জয়ন্তী দেখে যাওয়া, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তো আমি গুটি কয়েক মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন তাদের মধ্যে আমিও মনে করি একজন সৌভাগ্যবান মুক্তিযোদ্ধা, যে আমি শুধু বাংলাদেশের স্বাধীনতা দেখি নাই, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও দেখেছি। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যারা তাদের নিজের বর্তমানকে উৎসর্গ করেছিল আমাদের আজকের এই বর্তমানের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবং যুদ্ধ পরবর্তীকালে জাতির পিতা তার পরিবার সহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের প্রতি অনুভূতি বলতে গেলে প্রথমে আমি বললাম আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সুবর্ণ জয়ন্তী দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই আনন্দিত, উদ্বেলিত, কিন্তু যখন এই আনন্দের কথাটা মাথায় আসে, সাথে সাথে মাথায় আসে সেই শহীদদের যাদেরকে আমরা যুদ্ধক্ষেত্রে ফেলে এসেছি। অনেকে আমরা যুদ্ধক্ষেত্রে নিয়েও যেতে পারিনি, যুদ্ধক্ষেত্রেই রেখে চলে আসছি। অনেকে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে, অনেককে পাঠানো সম্ভব হয়নি। অনেককে মাটি দেওয়া সম্ভব হয়েছে, অনেককে মাটি দেওয়াও সম্ভব হয়নি। তারপরেও মুক্তিযোদ্ধারা দমে যায়নি, লক্ষ্য ছিল একটাই, এই মাটির থেকে দখলদার বাহিনীকে উচ্ছেদ করতে হবে যে কোনো মূল্যে। তো সেই যদি চিন্তা হয়, সেখান থেকে আমরা তো স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনতার লালিত পালিত এই দেশ সেই দেশটাকে উপভোগ করছে। স্বাভাবিকভাবেই বলতে হয় প্রাপ্তি অনেক,
দেখেন আজকে বাংলাদেশ হওয়ার কারণে 189টা দেশে বাংলাদেশের পতাকা উঠছে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ সহ অনেকগুলি প্রতিষ্ঠানের শুধু আমরা সদস্যই নই, অনেকগুলি প্রতিষ্ঠান আমরা নেতৃত্ব দিয়েছি। জাতিসংঘ সাধারণ পরিষদেও আমরা নেতৃত্ব দিয়েছি। তারপরে ধরেন আজকে যদি বলি বাংলাদেশের রপ্তানি আজকে পৃথিবীর আনাচে কানাচে। বাংলাদেশের মানুষ এবং আমি বলবো যারা প্রফেশনাল তারা কিন্তু উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব দেশে কাজ করে তাদের অর্থনীতিতে বাংলাদেশি হিসাবে অবদান রাখতেছে এবং সেই সাথে আমরা আমাদের ফরেন কারেন্সিও পাচ্ছি। তারপরে আসেন পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছি আমরা গার্মেন্টস এক্সপোর্টে, চতুর্থ স্থানে আছি মৎস্য উৎপাদনে, খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস আমরা 130টা দেশে রপ্তানি করতেছি। এগুলো সবই স্বাধীনতার জন্য সম্ভব হয়েছে। আপনি যদি পাকিস্তানের 23 বছরের ইতিহাস দেখেন আর আমাদের দেশের 50 বছরের ইতিহাস দেখেন, আকাশ পাতাল তফাৎ। সেই পাকিস্তান যাদের 23 বছর আমরা ফেলে আসছি তারা এখনো আমাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ভারত আমাদের আগে 50 বছর আগে স্বাধীন হয়েছিল, সেই 50 বছর স্বাধীনকেও সেই ভারতকেও আমরা পিছনে রেখে এগিয়ে গিয়েছি। এই সবই সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের জন্য। তাছাড়াও দেখেন রাস্তাঘাট, বিমান চলাচল, ট্রেন চলাচল, নৌ চলাচল সব কিছু মিলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন। অথচ সেই পাকিস্তানে বলে ঢাকা থেকে বরিশাল যেতে আপনার লাগতো 2 দিন। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস যদি চিন্তা করি তো স্বাধীনতার সুফল অবশ্যই আমরা পেয়েছি। তবে কিছুটা কষ্ট বুকের মধ্যে আছে, স্বীকার করতেই হবে। সেই কষ্টগুলি কি? মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে, 7ই মার্চের ভাষণের যে উদার আহ্বান, সেই আহ্বানে সবাই সাড়া দিয়েছে। কিন্তু সেই সাড়া দেওয়ার পিছনে শুধু একদিনের ভাষণ নয়, সেই 23 বছরের যে ক্রমান্বয়ের উন্নতি সেগুলিকে কিন্তু আমরা পিছনে ফেলে আসতে পারবো না। বঙ্গবন্ধুর 6 দফাকে আমরা পিছনে ফেলে দিয়ে আসতে পারবো না। এগুলি সব আমাদের ভিত্তি ছিল। 52 ভাষা আন্দোলনের যে আত্মাহুতি, সেখান থেকে বাঙালি জাতীয়তাবাদের শুরু। তো সেগুলিকে যদি আমরা ধরি এবং ৭০-এর নির্বাচন, ৭১-এর ইশতেহার পাঠ সব মিলে আপনি জানেন 10ই এপ্রিল বাংলাদেশ সরকার গঠন করার পরে যে স্বাধীনতার ইশতেহারটা পাঠ করা হয়েছিল, ঘোষণাপত্র যেটি প্রক্লেমেশন, সেখানে কিন্তু 3টা উদ্দেশ্য ছিল। কথাটা আমি হুবহু হয়তো মুখস্থ বলতে পারবো না, কিন্তু ওখানে কথা ছিল বাংলাদেশের মানুষের জন্য সাম্য, মানবাধিকার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা। বাংলাদেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো এইটা দিয়ে আমরা যুদ্ধ ঘোষণা শুরু করেছি যে আমরা এইটা অর্জনের জন্য যুদ্ধ করছি। জাতির পিতা যখন ফেরত আসলেন, ফেরত আসার পরে 1 বছরের মধ্যে, 1 বছর না, আমি বলবো যে 11 মাসের মধ্যে উনি সংবিধান দিলেন। সেই সংবিধানে ওই 3টি মূল নীতিকে ভিত্তি করে 4টি রাষ্ট্রীয় নীতি ঘোষণা হলো: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটাই ছিল আকাঙ্ক্ষা যে বাঙালি জাতি পিছনে ফিরে তাকাবে না, বাঙালি জাতি এই নীতির উপর ভিত্তি করে অগ্রসর হতে থাকবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় 1975 15 আগস্ট জাতির জনক সহ যখন নভেম্বরে 4 নেতাকে হত্যা করে আমরা যখন উল্টা পথে যাত্রা শুরু করলাম, সেই যাত্রাটা চলতে থাকলো 1996 পর্যন্ত। তো এই 21 বছরের যাত্রাটা উল্টা পথে যে গেলাম, আমাদের মধ্যে নিয়ে আসলো একটা বিভক্তি। এই বিভক্তির কারণে আজকে দেখেন আমরা যতটুকু অগ্রসর হয়েছি, যদি আমরা মুক্তিযুদ্ধের সময়ে সেই
একতা যদি বজায় রাখতে পারতাম তাহলে আমরা আকাশচুম্বী যেতে পারতাম। দ্বিতীয়ত কতগুলি কথা আছে, যেমন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ আমার জন্মই বাঙালি জাতীয়তাবাদ দিয়ে। এখন আমি যদি আমার মাকে অস্বীকার করি তাহলে তো আমার জন্ম থাকে। এখন বাঙালি জাতীয়তাবাদ নিয়ে 1952 সালে যে জাতীয়তা সেখান থেকে এসে সেটা শেষ হলো জয় বাংলা। এখানে বাংলাদেশ জিন্দাবাদ বলে কোনো স্লোগান 1975-এর 15 আগস্ট পর্যন্ত ছিল না। আরেকজন মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন, উনি স্বীকার করবেন। দ্বিতীয়ত, ধর্মীয় শোষণের, ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। 1972-এর 4 নভেম্বর বঙ্গবন্ধু পার্লামেন্টে যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে উনি পরিষ্কার ভাষায় বলেছেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এই ধর্ম নিরপেক্ষতা মানে যে পয়েন্টগুলি বলেছেন প্রত্যেকটি জিনিস সত্য কথা। আজকে আমরা সেখান থেকে সরে গেছি। তো বাঙালি জাতীয়তাবাদও আংশিক আছে, আংশিক নাই, ধর্ম নিরপেক্ষতাও নাই। সমাজতন্ত্রের কথা যদি বলি, আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছি, আকাশ চাওয়া উন্নতি করেছি এবং পৃথিবীর বুকে একটা মডেল হয়ে দাঁড়িয়েছি। কিন্তু দেখেন, ধনী গরিবের বৈষম্য কিন্তু কমে নেই, বরং এটা বেড়েছে। আমরা 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সে 22 পরিবার হয়তো বা এখন 200 পরিবার হয়েছে অথবা 2000 পরিবার হয়েছে, কিন্তু বাকিদের কি অবস্থা? তো সেই সমাজতন্ত্র নাই। গণতন্ত্র 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলো। আপনি আমাকে একটা পার্লামেন্টের কথা বলেন যে পার্লামেন্টের বিরোধী দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গণতন্ত্র রক্ষায় সাহায্য করেছে? তো আমরা তাহলে কোন পথে হাঁটছি? এই প্রশ্নটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার মনে বারবার আসে যে কোন পথে যাচ্ছি। তো সেই পথগুলি যদি আমরা ফেরত আনতে না পারি এবং মুক্তিযুদ্ধের আদর্শের কথা যদি বারবার বলি, তাহলে আমাকে বলতে হয় যে 1972-এর সংবিধানে ফেরত যেতে হবে এবং সেটাকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে তাদের হাতে রাষ্ট্রকে তুলে দিতে চাই। আসবো আবার আপনার কাছে, মির্জা গোলাম মোস্তফা। আমি হারুন ভাই একটা প্রেক্ষিত বর্ণনা করেছেন, রিপিটেশন এড়ানোর জন্যে আমি একটু ভিন্নভাবে কথা বলতে চাই। নিজের জীবনটা দিয়ে দেওয়া সহজ নয়। 1971 সালে আমার বয়স ছিল 21 বছর। আমি তখন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ার অনার্সে অর্থনীতির ছাত্র, চিটাগং ইউনিভার্সিটির। কোন সেই মন্ত্র যার কারণে শর্ট মিলিটারি ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে পেশাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনি দেখুন, 14ই আগস্ট 1947 সালে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে যে পাকিস্তানের পয়দা হয়, সেই পাকিস্তানে 1200 মাইল দূরত্বে থাকা পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 56%। অথচ আপনি 1949-50-51 সালের বার্ষিক পরিকল্পনা যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন আমাদের পূর্ব পাকিস্তানের ভাগে ফেডারেল বাজেট এসেছিল 20 থেকে 21%। পরে 6 দফা আন্দোলন, বিভিন্ন স্বায়ত্তশাসনের আন্দোলনের চাপে পড়ে আইয়ুব খানের আমলে 69-70 সালে সেটা হলো 36%। তাও 64% পশ্চিম পাকিস্তানে অ্যালোকেটেড হলো। আর পূর্ব পাকিস্তানের জন্য যে অ্যালোকেশন এত কম, অতি নগণ্য, মেজরিটি হওয়া সত্ত্বেও সেই অ্যালোকেশন ঢাকায় এসে পৌঁছাতেই 3-4 মাস চলে যেত। ইউটিলাইজেশন 50%ও হতো না। জুন মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার কেন্দ্রে এটা ফিরে যেত। আপনি দেখেন 24 বছরের ইতিহাসে আমরা কি পেয়েছি। পাকিস্তানের ফেডারেল একটা শুভঙ্করের ফাঁকি আমি বলি আপনাকে, আপনি 36% হিসাব দিয়েছে, সেটা হলো ইস্ট পাকিস্তানের ডেভেলপমেন্ট বাজেট। ন্যাশনাল বাজেটের ডিফেন্স ফোর্সের যে বাজেট, এটা 95% ব্যয় হতো পশ্চিম পাকিস্তান। আমি আসতেছি সেটাতে। আপনার অ্যাডমিনিস্ট্রেশন 90% ব্যয় হতো মুসলিম। তো কাজে এটা যদি আমাদেরকে 36% দিয়ে থাকে, ও 36% থেকে এখন আমার যে ডিফেন্সের ব্যয়, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যয় অমুক যদি দিতে থাকেন, তাহলে আমার ভাগ্যে এসে দাঁড়াবে 7 থেকে 8%। যাই হোক, এখানে অনেক শুভঙ্করের ফাঁকি আছে।
তারপরে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের জন্য যে বাজেট অ্যালোকেটেড হতো টাইমলি সেটা প্লেস হতো না, আনইউটিলাইজ থেকে তার মোর দেন 50% আবার আপনার চলে যেত পশ্চিম পাকিস্তানে। আপনি আজকে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা 56%, অথচ পাকিস্তানের কেন্দ্রীয় ফেডারেল রাজধানী ছিল প্রথমে করাচি, তারপরে ইসলামাবাদ। না, আপনি করাচি, রাওয়ালপিন্ডি, তারপর ইসলামাবাদ। রাওয়ালপিন্ডি ইসলামাবাদ কাছাকাছি। কাছাকাছি Anyway, হলেও আপনার পয়সা খরচ করে করাচি এরকম বানানো হয়েছে, একইভাবে রাওয়ালপিন্ডি বানানো হয়েছে, একইভাবে ইসলামাবাদ বানানো হয়েছে। আমার কথাটা সেটা নয়, আমার কথাটা হচ্ছে যে আমরা 56%, অথচ ফেডারেল রাজধানী পশ্চিম পাকিস্তানে। আপনি দেখেন পিআই এর হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তানে, পাকিস্তান শিপিং কর্পোরেশনের হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তানে। মানে যত রকমের কর্পোরেশন এবং রাষ্ট্রীয় সংস্থা প্রত্যেকটার হেডকোয়ার্টার আপনার পশ্চিম পাকিস্তানে। আর্মি, নেভি, এয়ারফোর্সের হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তানে। আমাদের এখানে থাকার মতো কিছুই নেই। আপনি 65 ওয়ার যদি পর্যালোচনা করেন, অরক্ষিত পূর্ব পাকিস্তান, একটা ব্রিগেডও তাও স্বয়ংসম্পূর্ণ নয়, সম্পূর্ণ আর্ম ফোর্সেস আপনার পশ্চিম পাকিস্তানে কনসেন্ট্রেটেড। আপনি ফেডারেল চাকরিতে আপনি যদি যান তাহলে আপনি দেখবেন পূর্ব পাকিস্তানের জনসংখ্যারা 16% মাত্র চাকরিতে পেয়েছিল, 84% পশ্চিম পাকিস্তানের। আপনি দেখেন আর্মিতে 1979-80-তে যদি আপনি হিসাব করেন, আর্ম ফোর্সেস অফ পাকিস্তান তখন তার ক্যাপাসিটি ছিল প্রায় 5 লক্ষ, সেখানে বাঙালিদের হিস্সা ছিল মাত্র 20,000 69-70-তে, এবং সেটা হচ্ছে লেস দেন 5%। তো আমরা আসলে সর্বদিক দিয়ে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। আমাদের সামরিক সক্ষমতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে, আমরা নাকি ভেত বাঙালি, ভীতু বাঙালি। আমার মনে পড়ে 1968-এ আমরা যখন ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে 11 দফা আন্দোলন করি, তার 3 নম্বর দফার ভিতরে কিন্তু 6 দফা ছিল, এবং 6 দফাতে বঙ্গবন্ধু বাধ্য হয়ে কনফেডারেশনের প্রস্তাবটাই অ্যাকচুয়ালি দিয়েছিলেন। এছাড়া আমাদের আর কোনো মানে পথ ছিল না। তারপরে ধরেন 70-এর, আমি খুব সংক্ষেপে বলছি, 70-এর সাধারণ নির্বাচনে পুরা পাকিস্তানে মেজরিটি পার্টি হলো আওয়ামী লীগ, এবং তার নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণতন্ত্রের সাধারণ সূত্র সমগ্র পাকিস্তানে 24 বছরে কখনোই সঠিকভাবে কোনো নির্বাচন হয়নি। 70 সালের নির্বাচনটাকে প্রথম নির্বাচন বলা যেতে পারে, যেটা ইউনিভার্সিটি আপনার হয়েছিল, এবং সেটা পেরিটিকে আপনার বাদ দিয়ে সংখ্যার হারাহারি ভাবে আমরা 56% হিসাবে হয়েছে, ফলে আমরা মেজরিটি পেয়েছি। এখন দেখেন, আমাদেরকে বঞ্চিত করার জন্য শেখ সাহেবকে কোনো অবস্থাতেই সরকার ফর্ম করার জন্য তারা দিচ্ছিল না। ভুট্টো এবং আর্মি ক্লিক জেনারেল ইয়াহিয়া খানের নেতৃত্বে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত 3রা মার্চের সংসদ অধিবেশন মুলতবি করলো। আপনি দেখেন বঙ্গবন্ধু আজকে তামাম পৃথিবীতে স্মরণীয়, বরণীয়। আজকে উনি বিবিসির আপনার বিশ্বব্যাপী যে জরিপ হয়েছে, সেখানে কিন্তু পশ্চিম বাংলা, পূর্ব বাংলার বাঙালিরা ছাড়াও পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা সব বাঙালিরা অংশগ্রহণ করেছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। শুধু আমি বাংলাদেশের বাঙালিরা নয়, তামাম পৃথিবীর বাঙালিরা ভোট দিয়ে তাকে পৃথিবীর 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনার ঘোষণা করেছিল। কেন? 7ই মার্চের ভাষণটা, এটা বলা হয়ে থাকে এটা একটা রাজনৈতিক কাব্য। আপনি লক্ষ্য করুন, সেদিন তো চিন্তা করা হয়েছিল যে একতরফাভাবে উনি স্বাধীনতার ঘোষণা দেবেন। আসলে কোয়াসি ডিক্লারেশনটা হয়েছিল স্বাধীনতা। উনি মেজরিটি দলের নির্বাচিত নেতা, পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী, উনি যখন বলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, উনি যখন বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, উনি যখন বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আসলে প্রকৃত স্বাধীনতার ঘোষণা সেদিন উনি দিয়ে দিয়েছিলেন। কিন্তু তার ভিতরে উনি একটা সুযোগ তারপরেও পাকিস্তানের জন্য রেখে দিয়েছিলেন। আপনি লক্ষ্য করুন, উনি ইচ্ছা করলে ভায়োলেন্ট পন্থা আগাতে পারতেন, কিন্তু উনি অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সর্বদিক বিবেচনা করে আজকে ওনার ভাষণটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত। যখন 25শে মার্চের কালো রাতে সশস্ত্র পাকিস্তানি সৈনিকরা নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ল, তখন বঙ্গবন্ধু
গ্রেপ্তারের আগের মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে। আপনি যদি দেখেন ইস্ট পাকিস্তান, বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান জেনারেল নিয়াজি, কিংবা সারেন্ডারের ঢাকা, উইটনেস টু সারেন্ডার মেজর সিদ্দিক সালেহ, কিংবা জেনারেল রাও ফরমান আলীর যে বইটা স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, প্রত্যেকটা বইতে কিন্তু এই জিনিসটা লিখিত রয়েছে যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিলেন শেষ মুহূর্তে 26-এর প্রথম প্রহরে, সেটা কিন্তু রেডিও পাকিস্তানের ওয়েব লেংথে ধরা পড়েছিল এবং পৃথিবীর প্রায় প্রত্যেকটা টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্রে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। সো আমাদের আর বসে থাকার কোনো কারণ ছিল না। আমরা তখন আমাদের হারুন ভাই তো অলরেডি আর্মিতে ছিলেন, হি ওয়াজ লেফটেন্যান্ট অ্যাট দ্যাট টাইম, পরে মাশাআল্লাহ লেফটেন্যান্ট জেনারেল হয়ে সেনাপ্রধান হয়েছিলেন। আমরা শেষ পর্যন্ত ইভেন আপনি তো বলেছেন পুরা 7.5 কোটির ভিতরে 7 কোটি লোকই কোনো না কোনো রকমভাবে স্বাধীনতাতে অবদান রেখেছে। আমরা যারা ইয়াং ম্যান, আমরা ট্রেনিং নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। যুদ্ধের বর্ণনা একটু পরে দেব। আমি শুধু একটা জিনিস বলবো, 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জিলুর ভাই আপনি দেখেন আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রার ঝাড় দেওয়ার পর্যন্ত সবাই বাঙালি। আজকে দেশের প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী সবাই বাঙালি। আজকে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব থেকে আপনার টি বয় সবাই বাঙালি। আজকে বাংলাদেশে আপনার প্রায় 67টা ইন্স্যুরেন্স কোম্পানি, এই ইন্স্যুরেন্সের যত চেয়ারম্যান, যত ডাইরেক্টর, যত এমডি, ডিএমডি সব কিছু বাঙালি। আজকে বাংলাদেশে 34টা ব্যাংক খুব সম্ভবত, বা 37টা, প্রত্যেকটা ব্যাংকের যত চেয়ারম্যান, ডাইরেক্টর, এমডি, ডিএমডি থেকে আরম্ভ করে সবাই বাঙালি। আজকে ফরেন মিনিস্ট্রির যত আপনার ডিপ্লোম্যাট সবাই বাঙালি। আজকে যত সেক্টর কর্পোরেশন সবগুলোর চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই বাঙালি। আজকে আর্মি, নেভি, এয়ারফোর্সের চিফ থেকে আরম্ভ করে সিপাহী পর্যন্ত সকল বাঙালি। আজকে বাংলাদেশে শত শত কর্পোরেট আপনার কোম্পানি বিদেশি স্বদেশি ডেভেলপ করেছে, এখানে লক্ষ লক্ষ ইয়াং ম্যান চাকরি পাচ্ছে। আজকে বাংলাদেশের আমদানি, রপ্তানি, শিল্প, কল কারখানা, ঠিকাদারি, ইউ নেম ইট, প্রত্যেকটাই এককভাবে বাঙালিরা আমরা ব্যবসা করতে পারছি। এটা সবই তো স্বাধীনতার ফসল। আমি আজকে এই সুবাদে এটুকু বলবো, হ্যাঁ আমিও হারুন ভাইয়ের মতো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে 71 সালে আমরা যে যুদ্ধ করেছি, যুদ্ধক্ষেত্রে বহু সহকর্মীদেরকে আমরা রেখে আসতে হয়েছে। আমরা যে করুণ দৃশ্য, আমার সহযোদ্ধা হারুনের মৃতদেহ আজ চোখে পড়ে। আমার বন্ধু ফেনী কলেজের ছাত্র কোচি, দেখতে সত্যি কোচি, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, বিলোনিয়ার যুদ্ধে তাকে ওয়ারফিল্ডে আমরা রেখে এসেছি। আজকে হাবিলদার এর আহমেদ, যিনি ফেনী বিলোনিয়ার দ্বিতীয় যুদ্ধের প্রথম শহীদ, আমরা তাকে কবর দিয়েছি। সে আরেক করুণ ইতিহাস, একটু পরে আমি সেটা বলবো। আমার বহু সহযোদ্ধা শাহাদাত বরণ করেছে, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে। আমরা গাজী হয়ে ফিরে এসেছি। স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয়, আমরা শৌর্যে বীর্যে পাকিস্তানিদের থেকে কোনো অংশে কম নয়, সেটা আমরা প্রমাণ করেছি। স্বাধীনতার 50 বছর পরে আজকে তৃতীয় মাত্রায় বসে আজকে আমরা কথা বলছি, এটা নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে হয়। আমি বছর দেড়েক আগে পাকিস্তানের একটা টেলিভিশন চ্যানেল দেখছিলাম, সেখানে এই তৃতীয় মাত্রার মতো এরকম একটা টক শোতে তাদের ভিতরে হাহাকার দেখেছি। তখন একজন ইন্টালেকচুয়াল, যিনি খুবই স্বনামধন্য পাকিস্তানের, উনি তখন কনক্লুশনে বলেছিলেন, খুদা কি কসম মুঝে বাংলাদেশ বানা দো। আর এখন থেকে 8-9 মাস আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে হাহাকার করেছিলেন যে 1971 সালে তৎকালীন ইস্ট পাকিস্তানে তো কিছুই ছিল না, অ্যাবসলিউটলি নাথিং, আমাদের তো সবই ছিল। আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আমাদেরকে পিছিয়ে ফেলে। আজকে আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ব্যাংককে গেট আউট বলতে পারেন। নিজের অর্থায়নে আজকে পদ্মা সেতু এটা বাস্তব রূপ লাভ করছে। আর ম্যাক্সিমাম 1 বছরের ভিতরে এখানে আপনার যান চলাচল শুরু হবে। শুধুমাত্র যান চলাচল নয়, ট্রেনও, যেটা ওয়ার্ল্ড ব্যাংক অস্বীকার করেছিল। আজকে পদ্মা সেতু নিজের অর্থায়নে হচ্ছে। এর সাথে সাথে আমি বলতে চাই, আপনার কর্ণফুলী নদীর তলদেশ ফুটা করে টানেল হচ্ছে, ওয়ান ওয়ে হয়ে গেছে, অ্যানাদার ওয়ে, এটা কাজে গিয়ে চলেছে। ঢাকা শহরে এখন মেট্রো রেল দৃশ্যমান। আমরা তো আশা করি 2022-এর শেষের দিকে মেট্রো রেল চালু হবে। ইতিমধ্যে সাবওয়ের সার্ভে শুরু হয়ে গেছে। আজকে আপনি দেখেন এক্সপ্রেস ওয়েটা, আমি আজকে এয়ারপোর্ট থেকে আসার সময় দেখছিলাম, বুকটা ভরে উঠলো যে এক্সপ্রেস ওয়ে
আজকে দৃশ্যমান। আজকে একটা জিনিস দেখেন, এখন থেকে 12-14 বছর আগে যেসব বাচ্চার জন্ম হয়েছে তারা লোডশেডিং কাকে বললে তারা চিনবে না, বুঝবে না, অথচ লোডশেডিংয়ে আমরা জর্জরিত ছিলাম। আজকে আমরা আপনার বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংভর, 7.5 কোটি মানুষের দাবায় রাখতে পারবে না, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছিল। তার মানে তখন পূর্ব বাংলার জনসংখ্যা ছিল 7 কোটি, আজকে 17 কোটি। আজকে 17 কোটি লোকরে আমরা আপনার খাওয়াইয়া বাঁচা রাখছি। আমাদের কৃষকের অবদান, আমরা কৃষিতে স্বয়ম্বর হয়েছি। আমি তো মনে করি আমাদের অর্জন বিশাল। আমাদের উচিত স্বাধীনতার মূল মন্ত্রে ফিরে যাওয়া। আমি তো মনে করি যে হ্যাঁ, 22 পরিবারের জায়গায় এখন হয়তো 22,000 পরিবার হয়েছে। আমি মনে করি অর্জন এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে, কিন্তু ইনকাম ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। এবং আমি একটা জিনিস দেখেন, আজকে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ 44 বিলিয়ন ইউএস ডলার। আজকে আমাদের অ্যাভারেজ বয়স, অ্যাভারেজ আয়ু 72 বছর। আমাদের অ্যাভারেজ আয় $2,000 ক্রস করে গেছে। আমরা শিশু মৃত্যু, মাতৃমৃত্যু থেকে আরম্ভ করে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং স্যানিটেশনে বিশ্বে বিস্ময় স্থাপন করেছি। শুধু ভারত পাকিস্তান নয়, সার্কের প্রত্যেকটা দেশকে আমরা ক্রস করেছি। এবং বাংলাদেশ এখন উন্নয়নের বিশ্বের একটা মডেল, থ্যাঙ্কস টু দি লিডারশিপ অফ ফিউচারিস্টিক লিডারশিপ অফ শেখ হাসিনা, আওয়ার ডিয়ার প্রাইম মিনিস্টার। জেনারেল হারুনুর রশিদ, আমি জাস্ট একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে মানে হাউ ডু ফিল যে এই যে 50 বছরের মাথায় এসে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক করছি, মানে এটিকে মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কি মনে হয়? এবং আসলে মুক্তিযুদ্ধের একটা প্রকৃত যথার্থ ইতিহাস, যার যা প্রাপ্য, যে যেখানে থাকবার কথা, সেটি আমরা আসলে কবে নাগাদ পেতে পারি বলে মনে হয় আপনার কাছে? প্রথমেই আমি বলি, আমার সহযোদ্ধা গোলাম মুস্তফা সাহেব নিশ্চয়ই এটা স্বীকার করবেন, সকল মুক্তিযুদ্ধের জন্য এটা একটা লজ্জাকর এবং বিব্রতকর অবস্থা। এখন আমরা মুক্তিযোদ্ধার সঠিক তালিকা পাই না। আমরা এখনো জানি না আসলে কোন অঞ্চলে কে শহীদ হয়েছেন, তাকে যে শ্রদ্ধা জানাবে ওই অঞ্চলের মানুষ, বছরের পর বছর, দশকের পর দশক তাকে স্মরণ করবে, সেরকম কোনো জায়গা নেই। পারি প্র্যাকটিক্যালি কিছুই আমরা সেটাই বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে প্রথমত এটা আমি একেবারে অকপটে স্বীকার করছি, এটা আমার জন্য একটা লজ্জাজনক ব্যাপার, আর এটা অসম্ভব বিব্রতকর একটা অবস্থা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমার অধীনে যুদ্ধ করা একটা সৈনিক যদি আমার কাছে এসে বলে যে স্যার আমার নাম তো মুক্তিযোদ্ধা থেকে কেটে গেছে, আপনি একটু মন্ত্রী সাহেবকে ফোন করেন, তো যা হোক এই হচ্ছে অবস্থা। এখন কে যাবে কে যাবে না এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। আপনার যে প্রশ্ন যে ইতিহাস, 1975-এর 15ই অগাস্টের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিষিদ্ধ হয়ে গেল, জয় বাংলা নিষিদ্ধ হলো, সোনার বাংলা যেতে যেতে রক্ষা পাইছে, যাওয়ার উদ্যোগ হয়েছিল সেটাও যেতে যেতে রক্ষা পেয়েছে। তারপরে না জয় বাংলা বা সোনার বাংলা, জয় বাংলা হয়ে গেল, বাংলাদেশ জিন্দাবাদ। তো তখন এক ধরনের ইতিহাস লেখা হয়েছে। তো সেই 21 বছরে যারা বেড়ে উঠেছে, 1975 সালে যার 12 বছর 13 বছর বয়স ছিল, তো 1996 থেকে আরো 21 বছর যোগ করে তার মানে 34 বছর বয়স। তার যুবক বয়সে সে একটা জিনিসই শুনেছে, একটা জিনিসই দেখেছে, মিডিয়াতে বলেন, প্রিন্টে বলেন, বক্তব্যে বলেন, একটা বক্তব্য। তো এখন পরবর্তীতে এসে যখন ভিন্ন মতামত আসলো, সে তো এটা গ্রহণ করতে পারছে না। আমি জন্ম থেকে শুনে আসছি এরকম, এরা এর সাথে কি কথা বলে। দুঃখজনক এই জন্য যে ডকুমেন্টেড হিস্ট্রি যেটা আছে সেটাকে কেউ কিন্তু ঘেঁটে দেখে না। হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, সেই কমিটির নেতৃত্বে 16 খণ্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংগ্রহ করা হয়েছে। ইতিহাস লেখেন নি, অনেকে মনে করেন যে এটা ইতিহাস লিখেছে, ঠিক না, উনি দলিল সংগ্রহ করেছেন এবং একটা বিরাট কাজ। তো এই 16 খণ্ডের দলিলে যদি আপনি যান, এবং একটু আগে আমার বক্তব্যে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের যে ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা যদি আপনি বলেন, তাহলে সঠিক ইতিহাস খুঁজে বের করা মোটেই দুরূহ কাজ নয়, এটা একেবারে জলবদ্ধ। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের বাইরে অনেক লেখালেখি হয়েছে,
আপনি শুধুমাত্র একটা দেখেন, টোকিও পোস্ট 26শে মার্চ সকালবেলা প্রথম পত্রিকা বাইরে, কারণ ওদের ওখানে সূর্য ওঠে আমাদের থেকে 4 ঘন্টা আগে। সেই পত্রিকায় একটা নিউজ দিয়েছে, ক্র্যাকডাউন ইন বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান হ্যাজ ডিক্লেয়ার্ড দিস। তো এখন কথা হচ্ছে যে আমি যদি তর্ক করতে চাই আপনার সাথে, ধরেন বসলাম, বললাম যে জিল্লুর ভাই আজকে আমি ঘুমের থেকে ওইটা কিন্তু সূর্যকে পশ্চিম দিকে দেখেছি, আমি শুরু হয়ে যাক, উনি আমার ফলোয়ার, উনি বলবে যে হ্যাঁ হারুন স্যার ভুল দেখতে পারেন, হারুন স্যার ঠিকই দেখছে, এটা পশ্চিম দিকে সূর্য উঠছে। এখন বিতর্ক করতে থাকেন আপনি। তো এই বিতর্কের কোনো ভিত্তি নাই, যুক্তিহীন কতগুলি কথা, ভিত্তিহীন কতগুলি কথা, এটা নিয়েই তো আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। এখানে কিন্তু আমি না বললে অস্বীকার করা হবে, এখানে মিডিয়ার কিন্তু রোল আছে দুই দিকেই, ভিত্তিহীন কথা বলার জন্য আবার সঠিক কথা বলার জন্য। আবার দেখেন আমাদের মধ্যে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের মধ্যে বা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির মধ্যে একটা খারাপ প্রবণতা, সেটা হচ্ছে আমি সব করেছি, আমার সহযোদ্ধা মোস্তফা কিছুই করেনি। তো এই প্রবণতার কারণে আমি অতিরঞ্জিত করছি, বুঝছেন? তো এই দুইটা কারণ আমাদেরকে কিছু বিতর্কের মধ্যে দিয়েছে। কিন্তু আমি মনে করি ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে, এবং ইতিহাসের যে ধারায় সেটা যদি আমরা দেখি, অতীতের ইতিহাসের কথা যদি দেখি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তো এটা ওইভাবেই চলতে থাকবে। আর বিতর্ক কথা যদি বলেন, দেখেন ভারতের স্বাধীনতা নিয়ে অথবা 1947 সালের ঘটনা নিয়ে আপনি ব্রিটিশ লেখকদের বই পড়েন, তাদের মতামত একরকম, ভারতীয় লেখকদের বই দেখেন, তাদের মতামত ভিন্ন, আর পাকিস্তানিদের বই দেখেন, জিন্না সাহেব ছাড়া আর কিছুই নাই ওখানে। হ্যাঁ, এই কিছুদিন আগে মাত্র একটা প্রচারিত হলো, ইন্ডিয়ান এনটিডিপি বোধহয়, হ্যাঁ এনটিডিপিতে, ওখানে আপনার আমাদের বাংলার অবিস্মরণীয় নেতা যে কি সুভাষ বসু, সুভাষ বসুর কোনো উল্লেখই নেই, নো রেফারেন্স অফ সুভাষ বসু। অথচ সুভাষ বসুর কন্ট্রিবিউশন শুড হ্যাভ বিন, মানে ফরমোস্ট। সে যেভাবে কাজটা শুরু করেছে, ওই প্রেশার যদি না থাকতো তাহলে কিন্তু অন্যরকম হতো। তো যাই হোক, আমাকে বলতেছে যে সব দেশে কোন ইন্ডিয়ান হিস্ট্রিয়ান তো আবার সুভাষ বোসকে মহাত্মা গান্ধীর চাইতে উপরে রাখতে চান, মানে কেউ মহাত্মা গান্ধীর উপরে নিয়ে, আবার আরেক পক্ষ তাকে স্বীকারই করছে। সেটাই আমি বললাম আর কি। আমি যখন ব্রিটিশের বইতে ফ্রিডম এট মিডনাইট পড়েন, হ্যাঁ, তাহলে এখন দেখবেন যে ওরা যে সমস্ত কথাগুলি বলছে পাকিস্তানের কথার সাথে এটা মিল নেই, আবার ভারতের কথা যদি বলেন তখন এই কথা মিল নেই। আমি যেটা বলতে চাচ্ছি, এরকম কন্ট্রোভার্সি কিছু থাকবেই, বাট ইতিহাস আমার মনে হয় ইতিহাসের গতিতে চলবে, ইতিহাস নিজের স্থানে থাকবে। কারণ যে ঘটনাটা আজকে ঘটে যাচ্ছে, যে আপনার সামনে বসে আমরা কথা বলতেছি, এটা আগামীকাল ইতিহাস হয়ে যাবে। তো যে যাই বলুক না কেন, এটাই ডকুমেন্টেড হবে। একটা হারুন ভাই, আপনি যে প্রশ্নের অবতারণা করলেন তার ধারাবাহিকতায় আমি বলতে চাই যে 1970 সালের নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করেছিল, এবং 1971 সালে যখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং 16ই ডিসেম্বরে যখন দেশটি স্বাধীন হলো, তখন এদেশে রাজনৈতিক দল কি কি ছিল আমি নতুন প্রজন্মকে বলতে চাই। আপনার সাথে আমি কোনো অবস্থাতে রাজনৈতিক দল ছিল, শুনেন না, আপনার সাথে আমি কোনো দ্বিমত পোষণ করছি না, আমি আপনার এটাকে সাপ্লিমেন্ট করছি না। আচ্ছা, আমাকে বলতে দেন। তখন 1970 বা 71 সালে বা দেশটা যখন স্বাধীন হচ্ছে বা স্বাধীন হলো, তখন এই দেশে রাজনৈতিক দল কোনটা কোনটা ছিল? এক নাম্বার ছিল আওয়ামী লীগ, তারপরে ছিল ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, এরপরে ছিল কমিউনিস্ট পার্টি, সেটা আবার দুই ভাগ ছিল, মস্কো এবং আপনার পিকিংপন্থী। এরপরে ছিল জামাতে ইসলামী, তারপরে ছিল মুসলিম লীগ কনভেনশন, মুসলিম লীগ কাউন্সিল এবং নেজামি ইসলাম পার্টি। এখানে আপনি দেখেন ন্যাপ কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, আর প্রত্যেকটা দল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এখানে তো আর কোনো দল ছিল না। তাহলে স্বাধীনতার ইতিহাস তো এটা পরিষ্কার, অত্যন্ত স্বচ্ছ, যে বঙ্গবন্ধু, আপনি একটা জিনিস দেখেন, 1954 সালে যখন যুক্তফ্রন্টের নির্বাচন হয়, তখন মুসলিম লীগ একটা প্রচারণা চালালো যে নৌকাতে ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। যখন ভোট দিতে গেল,
শতকরা 5-10 জনের হাত কিন্তু কাঁপতেছিল, নৌকাতে তো ভোটটা দিতেই হবে, কিন্তু বউটা তো তালাক হয়ে যাবে। এত সহজ সরল ছিল বাঙালি। সে 54 পরে 71 সালে জয় বাংলা বলে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করে ফেললাম। অত সহজে হয়েছে? আপনি দেখেন 1966-এ যখন 6 দফা বঙ্গবন্ধু ঘোষণা করেন, কোথায় ঘোষণা করেছিলেন? আজকে নতুন প্রজন্মকে, ঐতিহাসিকদেরকে এই জিনিসটা স্মরণ করতে হবে। যখন লাহোরে গোলটেবিল বৈঠক হয়, সেখানে যখন এটা ধোপে টিকলো না, কিছুতেই তারা এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, তখন লাহোরের শালিমার বাগে সেই আপনার পার্কে এসে উনি প্রেস কনফারেন্স করে এটা ঘোষণা করলেন। কত বড় বুকের পাটা হলে পশ্চিম পাকিস্তানের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রদেশ আপনার পাঞ্জাবের রাজধানী লাহোরের শালিমার বাগে 6 দফা ঘোষণা করে উনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে এসেছেন। তারপরে উনি আপনার দেখেন 1956 থেকে 58 আতাউর রহমান খানের মন্ত্রিসভা থেকে বঙ্গবন্ধু পদত্যাগ করেছিলেন। এটা সকলে জানে পদত্যাগ করেছিলেন। কেন পদত্যাগ করেছিলেন এটা জানে না। সবাই যখন মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত, তখন কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের গ্রামগঞ্জে, মানে আপনার নগরে বন্দরে উনি ঘুরে বেড়িয়েছেন পার্টির, মানে গ্রাসরুট লেভেলে পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য, সাধারণ লোকের সাথে জনসংযোগ করার জন্য। 58 সালে যখন আপনার সামরিক শাসন জারি হলো, তখন আপনার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। বঙ্গবন্ধু 69 সালে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করলেন। বঙ্গবন্ধু কি শুধু ভাত ডাইলের জন্য আর টাকা আয় করার জন্য ওখানে জয়েন করেছিলেন? মোটেই না। উনি এমন একটা প্রফেশনকে বেছে নিয়েছিলেন যার কাজই হচ্ছে জনগণের সাথে। লাইফ ইন্স্যুরেন্স মানে তো হচ্ছে আপনার জীবন বীমা। তো জীবন বীমার প্রচারণা এবং সংগঠন করার জন্য ওনাকে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে হয়েছিল। আসলে উনি তখন কিন্তু 6 দফার মানে এবং স্বায়ত্তশাসনের ব্যাপারটা প্রচার করছিলেন। বঙ্গবন্ধু তিলে তিলে এই জাতিকে আপনার মানসিকভাবে তৈরি করেছিলেন, মেন্টালি, সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি, যার জন্যে তার অঙ্গুলি হেলনে আমরা নিজের জীবন দেওয়ার জন্য দ্বিধা করিনি। সুতরাং ইতিহাস বড় পরিষ্কার। আজকে এখানে অনেক দলের কথা হয়, আমি আর দলের নাম উল্লেখ করছি না। সেই দলের নেতাদেরকে, তারা কোনোদিন রাজনৈতিক নেতা ছিলেন না, তারা জনগণের নেতা ছিলেন না। আপনার বুট পরে ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করে তারপরে স্বাধীনতার ঘোষণা থেকে আরম্ভ করে দেশের সমস্ত কিছুর একেবারে 1 নম্বর নেতা বনে যাওয়া, এটা একদম অসম্ভব। এটা কিছুতেই সম্ভব নয়। জনগণের থেকে উত্থিত সেই আপনার ফরিদপুরের টুঙ্গিপাড়ার খোকা, আপনার প্রেসিডেন্সি কলেজ হয়ে, ঢাকা ইউনিভার্সিটি হয়ে, যিনি 24 বছরের পাকিস্তানের শাসন আমলে 12 বছর 6 মাস জেল কেটেছেন, আর 11 বছরের ভিতরে 10 বছর টিকটিকি পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। দীর্ঘ সংগ্রাম এবং আপনার কর্মতৎপরতায় তিলে তিলে উনি জাতিকে তৈরি করেছিলেন। আমরা মুক্তিযোদ্ধারা তার দ্বারা প্রভাবিত হয়েছি, তাকে বিশ্বাস করেছি, এবং বিশ্বাস করেছি বলেই আমরা যুদ্ধ করে পরাক্রমশালী পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা পরাজিত করেছিলাম, দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত এবং একটা স্বাধীন রাষ্ট্র জাতিকে আমরা উপহার দিতে পেরেছিলাম। সুতরাং কেন্দ্রবিন্দু ওই বঙ্গবন্ধু, কেন্দ্রবিন্দু অবশ্যই আওয়ামী লীগ। আমরা চাকরি বাকরি করেছি, এখন ব্যবসা করি, আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা রাজনীতির সাথে সচেতনভাবে জড়িত ছিলাম। আমরা 11 দফা আন্দোলন করেছি, 69-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, 70-এর নির্বাচন আমরা অর্গানাইজ করেছি, 71-এ মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে। অস্ত্র জমা দিয়ে আপনার 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে রিলিজ নিয়ে আবার ইউনিভার্সিটিতে চলে গেছি। যেদিন অস্ত্র জমা দিয়েছি তার সাথে সাথে রাজনীতিও জমা দিয়েছি। কিন্তু আমরা তো ইতিহাসের সাক্ষী, একেবারে রাজনৈতিক আন্দোলন থেকে আরম্ভ করে আপনার মানে ব্যাটল ফিল্ডে পর্যন্ত। সুতরাং এগুলো আমাদের প্রাণের কথা, এগুলোই সত্য এবং এটাই ইতিহাস। আমি আপনার কথার সূত্র ধরে এই কথাগুলো বললাম। না আছে আবার আরেকটা কথা আছে যে ঘোষণা করতে তো হবে না, ঘোষণা করার জন্য একটা অথরিটি চাই। আমি একেবারে ক্রুড এক্সাম্পল দিই, যদি চ্যানেল আই যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তটা আসতে হবে একজন অথরাইজড পার্সন থেকে। একজন ক্যামেরাম্যান যদি বলে কালকে চ্যানেল আই ছুটিতে ঘোষণা করা হলো, গ্রহণযোগ্য হবে? 1970-এর নির্বাচনে অবিসংবাদিত নেতা নির্বাচিত হলেন একজন,
এবং ইট ইজ ওই উনারই একমাত্র ক্ষমতা আছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। আমি বাইরের থেকে একজন ব্যক্তি, ধরেন আমি যদি বলি যে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্রোহ ঘোষণা করেছি, তো আমি লেফটেন্যান্ট হারুন ওইখানে স্বাধীনতা ঘোষণা করেছি, আমি ক্লেম করতেই পারি, বাট ডাজ ইট হ্যাভ এনি ভ্যালু? এখন আমি নিজে কানে শুনেছি ডক্টর আসাবুল হক বলে এক ভদ্রলোক, আমি ওনার সাথে কোনোদিন দেখা হয়নি, কোনোদিন জন্য বাস পুলিশ বেতারে আমি শুনেছি, এটা হয়তো এপ্রিলের 1 তারিখ কি বা 2 তারিখ হবে, ডক্টর আসাবউদ্দিন কুষ্টিয়া থেকে উনি পুলিশ বেতারে বারবার ঘোষণা করতেছেন বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা। তো এই ধরনের ধরেন বিভিন্ন অঞ্চলে যারা যুদ্ধ শুরু করেছে তারা তো বলতে পারে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, বাট মূল শক্তিটা হচ্ছে এক জায়গাতেই, সেটা হচ্ছে 7ই মার্চ, পরবর্তীতে 25শে মার্চ, 26শে মার্চ। 26শে মার্চ। So, এখানে মানে যুক্তি ওই যে বললাম যে আপনি বলেন যে সূর্য পশ্চিম দিকে উঠলে ওটা নিয়ে তর্ক করার যেরকম, এটাও সেই তর্ক করার সামনে। আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আমি তখন কুমিল্লা ছোট রাতে আমি নিজের কানে শুনেছি, সেখানে তো ওই যে সন্দীপ যেটা চট্টগ্রাম বেতারে চাকরি করতো, আবুল কাসেম সন্দীপ থেকে সন্দীপ। আরম্ভ করে আব্দুল হান্নান চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনারও তো স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর পক্ষে 26 তারিখে। তারপরে আগে অনেকে দিয়েছেন, কিন্তু তাতে তো কিছু যায় আসে না। তারা তো না, সেটা যদি বঙ্গবন্ধুর বলেন, পক্ষে, আর বঙ্গবন্ধু সেটা হচ্ছেন যদি বলেন জনগণের হান্নান হচ্ছে প্রথম ব্যক্তি, কি বলে আব্দুল হান্নান চট্টগ্রামে, এই যে ওই রিক্সা করে মাইক দিয়ে পুরা রাস্তা ছড়াই দিছে যে বঙ্গবন্ধু এরকম করছে। এরকম অনেকে করেছেন। উনি রাজনৈতিক নেতা, সেই হিসাবে এটা অনেক গুরুত্ব বিয়ার করে। তারপরেও বঙ্গবন্ধু ছাড়া যিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি, তারই একমাত্র কথাটা অধিকার, এবং হচ্ছে, তিনি সে অধিকার বলে স্বাধীনতার ঘোষণাটা না, কথাটা দিয়েছেন। হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। যে যন্ত্র দিয়ে ঘোষণাটা করেছেন, একটা ন্যারেটিভ আছে, যে ন্যারেটিভটা জাস্ট আপনাদের কাছে পরিষ্কার করবার জন্য, যেটা নিয়ে বিতর্ক, তিনিও অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণাটা দিয়েছেন, পাঠ করেছেন, হোয়াট এভার ইট ইজ। একটা কথা বলা হয় যে যুদ্ধের মাঠে সেনাবাহিনীর বা সামরিক কর্মকর্তার তার নেতৃত্ব, তার ঘোষণা, তার বক্তব্য, মানে সিভিলিয়ানরা যা বলে তার চাইতে একটু সাধারণ মানুষকে সাহস উদ্দীপনা যোগায়, সেটার কোনো ভ্যালু কারো কেন? না, ওইটা অস্বীকার করার কোনো উপায় নেই। যখন দেখা গেল একজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর সাহেব বিদ্রোহ করেছে, এলাকার মানুষ যখন জানতে পারছে তারা সাহস হয়েছে। ঠিক একইভাবে ওনার আগে কিন্তু 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়াতে বিদ্রোহ ঘোষণা করেছে, হাজার হাজার মানুষ আসছে, মানুষ ঠেকায় রাখা সম্ভব নয়, চারিদিকে খালি স্লোগান আর স্লোগান আর স্লোগান। আমরা তাদেরকে অনেক কষ্ট করে বলতেছি, ভাই আমাদেরকে প্রতিরক্ষা নিতে হবে, পাকিস্তানিদের আক্রমণ হবে, আপনারা সরে যান, নাথিং ডুইং, পারলে আমাকে কোলে করে নিয়ে বসে থাকে, এরকম অবস্থা। মানে তাদের যে কি বলবো যে উচ্ছ্বাস। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই উচ্ছ্বাস যখন একজন সামরিক অফিসার থেকে আসছে, তাহলে হ্যাঁ বলতেছে এখন আমরা যুদ্ধ করতে পারবো, সেনাবাহিনী আমাদের সাথে আছে। আমাদের একটা, বিশেষ করে আমার ইউনিটের একটা ইউনিক অ্যাডভান্টেজ ছিল, কারণ আমরা অবস্থান করছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, কোনো সেনানিবাসী নয়, ব্রাহ্মণবাড়িয়া ওয়াবদা রেস্ট হাউসের সামনে যে মাঠটা আছে সেই মাঠটাতে, এবং সেখান থেকে আমাদের সাথে বেসামরিক লোকজনের সাথে যোগাযোগ করা খুবই সহজ ছিল। এবং তৎকালীন সময়ে ওখানে নেতা ছিলেন 2 জন, আলী আজম সাচ্চু এবং তাহিরউদ্দিন ঠাকুর। তাহিরউদ্দিন ঠাকুরকে পাওয়া যেত না, আলী আজম সাচ্চুর সাথে আমরা প্রায়ই যোগাযোগ করতাম, এবং উনি অস্থির হচ্ছেন যে আপনারা কিছু করছেন না কেন, আপনারা কিছু করছেন না কেন। মানে 7ই মার্চের পরে আমরা খালি বারবার ওনাকে বলতেছি আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন, আমাদেরকে রাস্তায় যেতে দিত না, কারণ আমরা ইউনিফর্ম পরেছিলাম, পাকিস্তানি সেনাবাহিনী যেতে হবে না। আমরা বলছি ভাই যাবো না, কিন্তু তোমরা আমাদেরকে সবজি এনে দাও। ছাত্রলীগ তাই করছে। অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দন। আমার হাতে আর সময় নেই, শেষ করতে হবে। আমি শেষ করতে বলবো 26শে মার্চের প্রথম প্রহরে 10 সেকেন্ডস ইপিআররা যখন বিদ্রোহ করে পাকিস্তানিদের মুখোমুখি সংঘর্ষ হলো, আপনার রাজারবাগ পুলিশ লাইনে থেকে আরম্ভ করে পুরা পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলার প্রত্যেকটা পুলিশ এবং ইপিআর বিদ্রোহ করলো। আপনার যশোর থেকে সিনিয়র টাইগার ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করলো। ধন্যবাদ। আপনার 4 বেঙ্গল উনি বললেন আপনার ইয়েতে ধন্যবাদ জয়দেবপুরে বিদ্রোহ গোলাম মোস্তফা এবং লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। দর্শক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, স্বাধীনতা দিবসে আপনাদের সঙ্গে দুজন বীর মুক্তিযোদ্ধা কথা বললেন এবং
স্বপ্নের কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, যেখানে অন্যদের কষ্ট বা ক্ষোভ আছে সে কথা উচ্চারণ করেছেন। সেগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের নীতি নির্ধারকরা এবং দেশের জনগণ বিবেচনা করবেন। এবং সব কথা শেষ কথা যেটি বলতে চাই, সবাইকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাতে চাই যারা বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার উপরে এবং তার সহযোগীরা, বিশেষ করে 4 জাতীয় নেতা এবং সেই সঙ্গে বাংলাদেশের সকল সামরিক, বেসামরিক নেতৃত্ব যারা যুদ্ধের ময়দানে নমার্চ যুদ্ধ করেছেন, যারা জীবন দিয়েছেন, যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা আত্মহত্যা দিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সকলের জন্য শুভ কামনা এবং স্বাধীনতা দিবসের অভিনন্দন।